সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী। কৃষকদের হাতে দ্রুত কার্ড পৌঁছে দেওয়ার নির্দেশ। আমন্ত্রণ পেলেন চীন সফরে। নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে আশা ইউরোপীয় ইউনিয়নের। রাস্তায় মব করার জমানা শেষ, সড়ক অবরোধ করলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। চেইন অফ কমান্ড থাকবে পুলিশে। যথাসময়ে সিটি নির্বাচন, জানিয়েছেন মির্জা ফখরুল। ঢাকা উত্তরে সালাম, দক্ষিণে শফিক। খুলনায় মঞ্জু সহ 6 সিটিতে প্রশাসক নিয়োগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্বে আমিনুল ইসলাম। বিচারিক প্রক্রিয়া স্বাভাবিক থাকবে, প্রত্যাশা তাজুল ইসলামের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। সকাল 9টায় প্রধানমন্ত্রী তার অফিসে পৌঁছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেখানে স্বাগত জানান 3 বাহিনীর প্রধানরা। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী দিনের কর্মসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সরকারি প্রতিশ্রুত কৃষক কার্ড যত দ্রুত সম্ভব মাঠ পর্যায়ে চালু করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য প্রকৃত কৃষকদের শনাক্তের পাশাপাশি তাদের সরাসরি সেবা পৌঁছে দিতে তাগিদ দিয়েছেন। কৃষক কার্ড চালু নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। এদিকে আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত এবং দ্রুত কৃষি কার্ড চালুর বিষয়ে আলোচনা হয়। সভায় মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমাতে ব্যবস্থা নিতে তাগিদ দেন প্রধানমন্ত্রী। স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যে কৃষক কার্ডের কারিগরি দিক, বিতরণ পদ্ধতি এবং ডাটাবেস তৈরির নানা দিক অবহিত করা হয়। পরে বৈঠকের বিস্তারিত জানান তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়। মধ্যস্বত্ব কোনো ভোগীরা যাতে কোনো সুযোগ সুবিধা না নিতে পারেন অথবা যাতে কোনো লিকেজ না হয়, সে কারণেই কিন্তু আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি। যেমন একজন আমরা যারা মোবাইল ফোন ইউজ করি, একজন সিম ক্রেতা এবং তিনি সরাসরি কিন্তু তার সব ধরনের সেবা ব্যাংকের থেকে পাচ্ছেন। অতএব একটা কৃষক স্মার্ট কার্ড যখন আমি তার হাতে পৌঁছে দেবো, এরপরে কিন্তু রাষ্ট্রের সঙ্গে তার যোগাযোগ থাকবে সরাসরি, কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি চীন সফরে দেশটির প্রেসিডেন্টের আমন্ত্রণ পৌঁছে দেন। প্রায় 1 ঘন্টার বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে ওনাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সাহেবের পক্ষে এবং চায়নার প্রিমিয়ার লি কুয়াংয়ের পক্ষে উনি শুভেচ্ছা জানাইছেন। বাংলাদেশ চায়না সম্পর্কটা হয়েছে ঐতিহাসিক। এটা সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তো ধারাবাহিকভাবে সবসময় একটা স্ট্রং সম্পর্ক। চায়না একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের। আমন্ত্রণ জানানো হয়েছে, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের। সময়সূচি ওইগুলা তো আর ঠিক হয়নি। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দাপ্তরিক কাজ শেষে বিকেলে সচিবালয় ছাড়েন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম বলেছেন, সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রম বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরী প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। বর্তমান সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ়করণের জন্য কাজ করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, স্বাধীন, সার্বভৌম, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাবে। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে দাপ্তরিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা। আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই দিন বেলা 11টায় ঢাকা শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন বসবে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ে গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 12 মার্চ বৃহস্পতিবার বেলা 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। প্রথা অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা হবে সংসদে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, নতুন সরকারের প্রতি বিদেশিদের যথেষ্ট আস্থা আছে। নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে তারা। এদিকে গত সরকারের সংস্কার কার্যক্রম বর্তমান সরকার অব্যাহত রাখবে বলে আশা ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান মাইকেল মিলারের। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, দুই দেশকে নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে একসাথে কাজ করবে তার দেশ। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সোমবার দিনের শুরুতেই মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এবং ফেসবুকে দেওয়া পোস্টে মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রকে নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসাথে কাজ করতে পেরে তিনি খুশি। এরপর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইইউ মিশন প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। বৈঠক শেষে বেরিয়ে ইইউ মিশন প্রধান বলেন, বাণিজ্য, অভিবাসন সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেছেন তারা। This new government to continue with a series of reforms. সব ক্ষেত্রে বিগত সরকারের সংস্কারসমূহ বর্তমান সরকার অব্যাহত রাখবে। আইন, বিচার সহ বিভিন্ন বিভাগে সংস্কার হবে বলে আশা করি। অংশীদারিত্ব চুক্তির বিষয়বস্তু চূড়ান্ত হয়েছে। আশা করছি খুব দ্রুতই সই হবে। ইইউ বাংলাদেশ সম্পর্কের নতুন চ্যাপ্টার শুরু হবে। Looking to exploit the full potential of EU-Bangladesh relations. পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাতে দেশের পররাষ্ট্রনীতি ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেছেন। আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, সবার উপরে বাংলাদেশ, এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, এই সব মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। এই সরকারের প্রতি তাদের বিপুল আস্থা, আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা, সেটা আমরা দেখেছি। পারস্পরিক মর্যাদার ভিত্তিতে বিভিন্ন দেশের সাথে সমস্যার সমাধান করা হবে বলে জানান ডক্টর খলিলুর রহমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দেশে মব কালচারের দিন শেষ জানিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানান, 5 আগস্টের পর বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো পর্যালোচনা করবে সরকার। পুলিশের চেইন অফ কমান্ড নিশ্চিত করার ব্যাপারে সরকার কঠোর বলেও জানান সালাউদ্দিন আহমেদ। রিপোর্ট রিশাদ নাসরুল্লাহর। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করেন মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গেল ফ্যাসিস্ট সরকারের সময় দেয়া অস্ত্রের লাইসেন্স পর্যালোচনা করা হচ্ছে। মন্ত্রী বলেন, অভ্যুত্থানের পরে কতিপয় ব্যক্তি মামলা দিয়ে নির্দোষ বিশিষ্টজন ও ব্যবসায়ীদের হয়রানি করেছে, সে বিষয়টি তদন্ত করবে সরকার। রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে হয়তো অন্যভাবে তারা লাইসেন্স পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেই বিবেচনায় যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে এবং একই সাথে সেই লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেটাও বাজেয়াপ্ত হবে। 5ই আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ
এগুলোর সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে ওইরকম আসামি করা হয়েছে। অনেক মানুষকে এইভাবে ভোগান্তিতে ফেলা হয়েছে। সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বলেছি তাদের এই যে যথাযথ ব্যবস্থা করা। পুলিশের চেইন অফ কমান্ড ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাজে অবৈধ হস্তক্ষেপ ও রাজনৈতিক প্রভাব বন্ধ করতে চায় বিএনপি সরকার। জানান, যে কোনো দাবি আইনানুগ ও বৈধ পন্থায় উপস্থাপন করতে হবে। দেশে কোনো মব কালচার থাকবে না এবং মব সৃষ্টির মাধ্যমে সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দেবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে এবং যে কোনো বৈধ বা আইনানুগ কোনো দাবি দেওয়া থাকলে সেটা যথাযথ ফোরামে উপস্থাপন করবে, বিবেচনা হবে। এটাই নিয়ম। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। যদি কেউ করে অবৈধভাবে, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। সেটা অনেক সময় পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স আছে, অনেক সময় সমাজের বিভিন্ন শ্রেণীর ইন্টারফেয়ারেন্স আছে, কেউ বাধা দিতে পারবে না। তবে পুলিশের অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই এখানে নিশ্চিত করা হবে। বৈঠকে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার এবং পাসপোর্ট অফিসের ভোগান্তি নিরসন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, বিডিআর বিদ্রোহ নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে সরকার। অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের মনে তারেক রহমান জায়গা করে নিয়েছেন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন হবে। নিয়মের কারণে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো বিএনপি নয়াপল্টন কার্যালয়ে আসেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল 10:30টার দিকে নয়াপল্টন কার্যালয়ে পৌঁছালে দপ্তরের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণ করে নতুন বাংলাদেশ গঠনে সহযোগিতা কামনা করেন। আমরা এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি, স্বপ্ন দেখছি। আমাদের নেতা, আমাদের তরুণ নেতা, আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি যে দেশের মানুষের মধ্যে যে একটা অবস্থান করে নিয়েছেন, যে তিনি কাজ করে শুরু করেছেন এবং কাজ করবেন এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে। এই সরকার, যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে, সেই সরকার সফল হবে বাংলাদেশকে তার ইচ্ছিত লক্ষ্যে নিয়ে যেতে এবং সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। কথা বলেন সিটি কর্পোরেশনগুলোতে নতুন করে প্রশাসক নিয়োগ এবং সংসদের নারী আসনের মনোনয়ন নিয়ে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। এটা তো আপনার পার্লামেন্টের সিদ্ধান্ত হবে, আপনার যেটা হওয়ার। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ। এটা আমরা চাইনি এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সহ দেশের মোট 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম, উত্তরের প্রশাসক হয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। সিলেটে আব্দুল কাইম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ শাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মোহাম্মদ শওকত হোসেন সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন অধ্যাদেশ অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগ পাওয়া প্রশাসকরা সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির নতুন চিফ প্রসিকিউটরের দায়িত্ব নিয়েছেন সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম। দুপুরে ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। সেই সাথে প্রত্যাশা রাখেন বিচারিক প্রক্রিয়া স্বাভাবিক রাখার। জবাবে জুলাই বিপ্লব শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন চিফ প্রসিকিউটর। রিপোর্ট সৈকত সাদিকের। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের দায়িত্ব পান মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই অভ্যুত্থানে সহস্রাধিক ছাত্র জনতা হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী, এমপি সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় প্রধান কৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি পক্ষের এই আইনজীবী। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর তাজুল ইসলাম আর এই দায়িত্বে থাকছেন না, সেটা সোমবার আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পরিষ্কার হয়। তাজুল ইসলামকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয় বিডিআর বিদ্রোহের মামলার আসামি পক্ষের আইনজীবী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলামকেই। দুপুরে তিনি ট্রাইব্যুনালে আসেন, দায়িত্ব বুঝে নেন তাজুল ইসলামের কাছ থেকেই। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নতুন চিফ প্রসিকিউটর, ব্যক্ত করেন জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার প্রত্যয়। এই ট্রাইব্যুনালে যে সকল অপরাধীরা বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট মেসেজ যে যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব অর্পণের পর ট্রাইব্যুনালের বাকি মামলার বিচার কাজ চলমান থাকবে বলেও আশা প্রকাশ করেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর। না, সরকারের থেকে আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে আমরা অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই চলবে, তো সেই ধারণার ভিত্তিতেই আমাদেরকে বলা হয়েছিল, আমরা সেভাবে চলেছি। তারপর গতকালকে উনি আসলে আমাকে ধারণাটা দিয়েছেন যে সরকারের ইচ্ছা যে এখানে নতুন কাউকে রিপ্লেস করার। তখন আমি নিজের থেকে বলেছিলাম যে তাহলে কি আপনারা চাচ্ছেন যে আমি পদত্যাগ করে চলে যাবো? বলছেন না, দরকার নেই, কারণ হচ্ছে যে ন্যাচারাল প্রক্রিয়াতে রিপ্লেসড হবে, আপনার জায়গায় যখন রিপ্লেসড আরেকজন হবে তখন আপনি যাবেন, আননেসেসারি পদত্যাগ করার দরকার নেই। সে কারণে আমি মনে করেছি যে পদত্যাগ করা কোনো যুক্তিযুক্ত নয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া যে একটা সরকার এসে আরেকজনকে আরেক জায়গায় যখন রিপ্লেস করবে স্বাভাবিকভাবে রিপ্লেসড হয়ে যাবে, পদত্যাগ করার প্রয়োজন নেই। পদত্যাগ করলে এটা ভিন্ন বার্তা যেতে পারত। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের তুলনায় অন্তর্বর্তী সরকারের সময় কিছু ক্ষেত্রে চাঁদাবাজি 20 থেকে 50% বেড়েছে, এমন দাবি করেছেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। চাঁদাবাজির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ এখনো চলছে জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার চাঁদাবাজি বন্ধ ও দুর্নীতিমুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হলে সরকারের সব লক্ষ্য বিফলে যাবে। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংক 10% নীতি সুদহার বহাল রাখলেও সহনীয় হয়নি দ্রব্যমূল্য। রপ্তানি কমার পাশাপাশি 22 বছরের মধ্যে বিনিয়োগও নেমেছে সর্বনিম্ন অবস্থানে। এদিকে বরাদ্দ করা ঋণের 36% আটকে যাওয়ায় খেলাপি ঋণের পরিমাণ ছুঁয়েছে 6.5 লাখ কোটি টাকা। বাংলাদেশের নন পারফর্মিং লোন এখন প্রায় 6.5 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থনীতির বিদ্যমান এই পরিস্থিতি মোকাবেলায় নতুন সরকারের কাছে নিজেদের প্রত্যাশা তুলে ধরেছে ঢাকা চেম্বার অব কমার্স। একটা সিংহভাগ ব্যবসায়ীরা চলতি মূলধন কিন্তু নেগেটিভে চলে গেছে। এই মুহূর্তে ব্যবসাকে রিভাইভ করতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট দরকার হলো প্রাইভেট সেক্টরকে চাঙ্গা করতে হয়। আমাদের এই নবনির্বাচিত সরকারের কিন্তু একটি বড় এজেন্ডা হলো ওনারা প্রায় 1 কোটির উপরে নতুন কর্মসংস্থান যোগান দিবেন। এই প্রাইভেট সেক্টরকে যদি আপনারা সঠিকভাবে বেগবান এবং চালু না করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই লক্ষ্যটা অর্জন করা খুব কষ্ট হয়ে যাবে। সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ জানান, বেসরকারি খাতের অনুরোধ উপেক্ষা করে ডক্টর ইউনূসের সরকার তাড়াহুড়ো করে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী চুক্তি করেছে। এই চুক্তির বৈধতা পর্যালোচনার দাবি জানান তিনি। চাঁদাবাজি নিরসন ও দুর্নীতিমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বানও জানান চেম্বার সভাপতি। অগাস্টের 6 থেকেই সেম রেটেই কিন্তু সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে
একই মানে চাঁদাবাজি, ইফ নট কিছু কিছু ক্ষেত্রে 20-25%, 50% বেশি চাঁদাবাজি হচ্ছে, যেটা পুরো অন্তর্বর্তী সরকারের আমলেই কিন্তু চলমান ছিল। ফ্যাক্টরি থেকে ট্রাক বেরোতে হলে আবার ঢুকতে হলেও কিন্তু একটা চাঁদা দিতে হয়। ইনকাম ট্যাক্স অফিসারও তো চাঁদা খায়, ভ্যাট অফিসারও তো চাঁদা খায়। ট্রেড লাইসেন্স করতে যাবো, ওখানেও আমার চাঁদা দিতে হয়। আমি রিনিউয়াল করতে গেলেও চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজি প্রবলেম সলভ না করা গেলে কিন্তু আমাদের এই লক্ষ্য কোনোদিনও আমরা পৌঁছাতে পারবো না। ইচ্ছাকৃত ঋণখেলাপি নন এমন ব্যবসায়ীদের ফেরাতে দরকারি চলতি মূলধন সহায়তা দেয়া এবং ঋণের সুদহার সহনীয় পর্যায়ে নামিয়ে আনার তাগিদ দেন সংগঠনটির নেতারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র রমজান মাসের পঞ্চম দিন আজ রাজধানীর ব্যস্ত এলাকা ফার্মগেটে জমে উঠেছে ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও রাস্তার পাশে ও দোকান রেস্টুরেন্ট হরেক রকমের ইফতারের পসরা সাজিয়ে বসেছে। অনেকেই আবার শরবত আর মাঠা নিয়ে দোকান সাজিয়েছেন। আরিফিন শাওনের রিপোর্ট। রাজধানীর ব্যস্ততম তেজগাঁও কলেজ এলাকায় রাস্তার ধারে বিভিন্ন পদের খাবার নিয়ে দোকান বসিয়েছেন ব্যবসায়ীরা। দোকান সাজানো হয়েছে হরেক রকমের তেলে ভাজা সহ বাহারি রকমের ইফতার সামগ্রী দিয়ে। কেউ আবার বিক্রি করছেন ঠান্ডা মাঠা বা শরবত। পরিবার থেকে দূরে কর্মস্থলে ইফতার করছেন অনেক রোজাদার ব্যক্তি, আবার প্রতিমধ্যেই ইফতার করছেন অনেকেই। এর জন্যই রাস্তার পাশ থেকে ইফতার কিনছেন তারা। এখানে ইফতারটা মনে করেন এখানে ইনস্ট্যান্ট ভাজে, তারপর আমরা গরম পাই, তারপর আবার ভালো ইফতার। এখানে গাজীপুরের উদ্দেশ্যে গাড়িতে উঠবো, সেই জন্য কিছু ইফতার মানে কিনে গাড়িতে উঠছি, এই জন্যই। শুধু ফুটপাতের দোকান নয়, হোটেলগুলোতেও কমতি নেই ক্রেতাদের। হাইপের জন্য আমি একটু রিলস বেশি এগুলো দেখলাম, হাইপ তো ভাবলাম ট্রাই করে দেখি। খাবারের মান আশা করছি ভালো হবে। ইফতার ছাড়া অন্য খাবার আগে নিয়েছি, ভালো ছিল। সবগুলো রোজায় স্বস্তিতে পালন করা যাবে এমন প্রত্যাশা সবার। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। কিছু গণমাধ্যম তাদের সঠিক দায়িত্ব পালন বাদ দিয়ে ব্ল্যাকমেইলের কাজ করছে অভিযোগ করে সব পরিহারের আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, সাংবাদিকদের সঠিক মর্যাদা ও সম্মান দিতে বিএনপি বদ্ধপরিকর। প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা সহ সাংবাদিক কল্যাণের পরিধি বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য সচিব। বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। সাংবাদিকদের নানা সমস্যায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক হস্তান্তরের এই আয়োজন। এ সময় ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বিগত স্বৈরাচারের আমলে সাংবাদিকদের ত্যাগের কথা স্মরণ করেন। সাংবাদিক নেতারা তুলে ধরেন তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলো পর্যালোচনার কথা জানালেন তথ্য মন্ত্রণালয়ের সচিব। বিগত আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের 15 বছরে পুরো গণমাধ্যমকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। হাজার হাজার সাংবাদিক বেকারত্বের মুখে পড়েছেন, সংবাদ মাধ্যম বন্ধ হয়ে গেছে, সাংবাদিকদের উপর নির্যাতন, হামলা, মামলা, হত্যা, প্রায় 60 জনের মতো সাংবাদিক 15 বছরে খুন হয়েছে। আমার বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়ে যাব এবং আমাদের প্রবীণ সাংবাদিকদের ভাইদের জন্য খুব শীঘ্র আমরা অবসর ভাতা দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করতে পারব। এ সময় ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী। আপনারা যেভাবে আমাদের 24 আন্দোলনে নিউজ কভারেজ করেছেন, আমার মনে হয় নিউজ কভারেজটা না হলে আমরা আজকে এই সুফল, এই সুদিন দেখতে পারতাম না। কাজে আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, সাংবাদিকতা সম্মান ও মর্যাদার পেশা। তার মান রাখতে বর্তমান সরকার কাজ করে যাবে বলে জানান তিনি। যারা এই পেশা বেছে নেন তারা নিশ্চয়ই বিত্তবান হওয়ার জন্য বেছে নেন না, এটা অনেকটা সহজাত। সেই কারণে সম্মান, শ্রদ্ধা, মর্যাদাই হচ্ছে বেসিক্যালি আপনারা যারা এই পেশায় আছেন সেই পেশার প্রধান চাওয়া। আমাদের সরকারও আমরা সেটা বুঝি। জনগণের যে তথ্য পাওয়ার অধিকার, সেই অধিকার পাওয়ার যারা দিতে চায় তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, আর যারা এই তথ্য সরবরাহের ক্ষেত্রে নানান রকম ডিসইনফরমেশন করার তৎপরতায় ব্যস্ত, অথবা এটাকে একটা ব্ল্যাকমেইলিং অথরিটি হিসাবে তৈরি করতে চায়, সেই জায়গাগুলিতেও কীভাবে মনিটর করা যায় এবং যাতে জনগণ প্রকৃত অর্থেই একটা অবাধ তথ্য প্রবাহের সেবা পেতে পারে, এটাই হবে আমাদের কাজ।
দ্বিতীয় ধাপে এবার সাংবাদিকদের 402 জন মেধাবী সন্তানকে দেওয়া হয় শিক্ষাবৃত্তির চেক। বৃত্তি প্রদান করা হয় 73,26,000 টাকা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 পাচ্ছেন 9 বিশিষ্টজন। কবিতা, কথা সাহিত্য, প্রবন্ধ অথবা গদ্য, শিশু সাহিত্য, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ মোট 8টি শাখায় তাদের মনোনীত করেছে বাংলা একাডেমি। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন কবিতায় মোহন রায়হান, কথা সাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ অথবা গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশু সাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমেদ, গবেষণায় যৌথভাবে মুস্তফা মজিদ ও ইসরায়েল খান, বিজ্ঞানে ফারসিম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মইদুল হাসান। বাংলা একাডেমি আয়োজিত অমর 21 বইমেলা 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেবেন। 1960 সাল থেকে নিয়মিতভাবে এই পুরস্কার দিয়ে আসছে বাংলা একাডেমি। নড়াইলের সিংহাসলপুরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বাবা ছেলে সহ উভয় পক্ষের 5 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 7 জন। এই ঘটনায় জড়িতদের ধরতে চলছে অভিযান। সোমবার ভোর 5:30টার দিকে ইউনিয়নের বড়কুলা গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, নড়াইল সদর থানার সিংহাসলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের ও খলিল শেখ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও সংঘাত চলছিল। এরই জেরে ভোরে খায়ের গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খলিল শেখ গ্রুপের লোকজনের বাড়িতে গিয়ে হামলা চালায়। উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান খলিল শেখ গ্রুপের খলিল শেখ, ছেলে তাহাজ্জুদ শেখ, ভাগিনা ফেরদৌস ও মুন্না শেখ। আর খায়ের গ্রুপের ওশিকুর রহমানকে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর উত্তেজিত লোকজন কয়েকটি বাড়িঘরে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। সহিংসতা এড়াতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভিতরে বিরোধটা অনেক পুরনো। ভিকটিম পক্ষ যে তারা এবং এই আক্রমণকারী গ্রুপ তারা একসময় একই গ্রামে বসবাস করত, কিন্তু তাদের এই দ্বন্দ্বের কারণে তারা এখন এখান থেকে 3-4 কিলো দূরে এখানে এই যে বড়কোলা এই জায়গাটার নাম, এখানে এসে বসবাস করতেছে। আমরা অবশ্যই এই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনব। চট্টগ্রাম হালি শহরের একটি ভবনে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ 9 নারী ও শিশুর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। অন্যদিকে রাজধানীর হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। হালি শহরে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য আনা হয়েছে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে শরীরের শতভাগ দগ্ধ এক নারীর। এছাড়া শিপন, সুমন, শাওন ও সাক্ষত নামে 3 জনের শরীর 40 থেকে 80% পুড়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় দগ্ধ সবার অবস্থায় আশঙ্কাজনক। এর আগে ভোরে হালিমা মঞ্জিল নামে একটি 6তলা ভবনের 3য় তলার ওই বাসায় গ্যাস থেকে বিস্ফোরণে ওই ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। বাহারি রঙের নানান রকমের শীতকালীন ফুল দেখতে প্রকৃতি প্রেমীরা প্রতিদিনই ভিড় করছেন নরসিংদীর মেঘনা নদীর তীরবর্তী নাগরিয়া কান্দিতে। দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা যাচ্ছেন সেখানে, মুগ্ধ হচ্ছেন নানা রকম ফুলের সৌন্দর্যে। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শীতের আগমনে প্রকৃতি সাজে তার আপন রূপে। দেখা যায় নানান রঙের ফুলের সমাহার। সূর্যমুখী, কসমস ও নানান রঙের পিটুনিয়া ফুলের সমারোহে সেজে উঠেছে নরসিংদীর মেঘনা নদীর তীরবর্তী নাগরিয়াকান্দি। শহরের যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে এসে এমন এক ফুলের রাজ্যে নিমিষেই ভালো হয়ে যায় মন। এই সৌন্দর্য উপভোগে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা। নানান ফুলের রঙে রাঙিয়ে নিচ্ছেন মন। ফুলের সাথে নিজেদের ছবি তোলায় রীতিমতো প্রতিযোগিতা চলে এখানে। এখানে প্রাকৃতিক পরিবেশ, এই যে এত সুন্দর সুন্দর ফুল, যে বিটুনি ফুল, ওই যে সূর্যমুখী ফুল, মানে মনোমুগ্ধকর দৃশ্য।
এবং পাশের নদী খুব ভাল লাগছে। হ্যাঁ, আগেও আসছি, অনেকবারই আসছি, তারপর আজকে আসলাম, সময় পেলে আসি আর কি। প্রাকৃতিকভাবে অনেক সুন্দর হবে, তারপরে ভালো লাগবে সবার, ঘোরা বিনোদনের জন্য একটা জায়গা হবে। মেঘনা নদীর পাশে মানে কসমস পুল, মানে সূর্যমুখী বাগান, আপন হাউস, মানে এটা দেখার জন্যই আমরা ফ্যামিলি নিয়ে আসছি। বেশি বেশি গাছ লাগালে আমাদের পরিবেশে যে বিরূপ প্রভাবগুলো পড়ছে এগুলো আস্তে আস্তে কমে যেতে পারে। বাগান মালিক বলছেন, প্রকৃতিকে ভালোবেসেই প্রতি বছর প্রকৃতি প্রেমীদের জন্য বাগান সাজিয়ে তোলেন। এর মাধ্যমেই প্রকৃতি প্রেমীদের কাছে এই জেলাকে তুলে ধরতে চান। সারা বাংলাদেশে অনেক পার্ক, রেস্টুরেন্ট পাবেন, অনেক থিম পার্ক আছে, অনেক কিছু আছে, কিন্তু ফুল দিয়ে সাজানো এরকম খুব একটা পাবেন না, যেটা একমাত্র আমি নরসিংদীতে করেছি। আর এই জন্যই নরসিংদীর মুখে এখন সারা দেশের মানুষ এখন নরসিংদীর মুখে হচ্ছে। দেশের প্রতিটি জায়গায় এ ধরনের বাগান গড়ে তোলার আহ্বান প্রকৃতি প্রেমীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের রিৎসুমেইকান বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সিটিআই সেন্টার ফর রিজিওনাল ইনপুট আউটপুট বিশ্লেষণের উপর দ্বিতীয় আন্তর্জাতিক সেমিনার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মাহমুদ ওসমান ইমাম। বিশেষ অতিথি হিসেবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইক বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে এবং জাপানের রিৎসুমেইকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরেটাস ডক্টর কাজুও ইনাবা উপস্থিত ছিলেন। বাংলাদেশ এবং জাপানের বিশিষ্টজন, গবেষক এবং নীতি নির্ধারকরা বাণিজ্য বৈচিত্র্য, মূল্য সংযোজন, বাণিজ্য সহ পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতিতে সহযোগিতার সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। অভিযান পরিচালনাকে কেন্দ্র করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের সাথে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির বিতর্কের অবসান হয়েছে। গেল 18 ফেব্রুয়ারি বাজার তদারকি করতে মৌলভীবাজারের মেসার্স দেওয়ান ট্রেডার্সে যান ভোক্তা অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত। ব্যবসায়ীদের অনুরোধে সেখানে যান মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোহাম্মদ আলী ভুট্টো। তিনি ভোক্তার ম্যাজিস্ট্রেটকে জরিমানা না করার অনুরোধ জানালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। পরে এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য সহ মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতারা ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন। ঘটনার জন্য ব্যবসায়ী সমিতির নেতারা দুঃখ প্রকাশ করেন। তারা ভবিষ্যতে ভোক্তার অভিযান পরিচালনা সহ বিভিন্ন কার্যক্রমে সহায়তার প্রতিশ্রুতি দিলে দুপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী শীতকালীন তুষার ঝড় আঘাত হানায়। রিজার্ভ বা উচ্চ সতর্কতার আওতায় আছেন প্রায় 5,80,00,000 মানুষ। নিউ ইয়র্ক সিটি সহ একাধিক এলাকায় জারি করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। মার্কিন আবহাওয়া বিভাগের শঙ্কা, গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী নরস্টার ঝড় মোকাবেলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। ঝড়ের প্রভাব মোকাবেলায় এরই মধ্যে নিউ ইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ডেলাওয়্যার, নিউ জার্সি ও রোড আইল্যান্ড অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তুষারপাত, তীব্র দমকা হাওয়া ও উপকূলীয় বন্যার আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। বলছেন দেশটির উত্তর পূর্বাঞ্চল সহ ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কানাডার মেরিটাইম প্রদেশগুলো। শঙ্কা করা হচ্ছে শহরে 18 থেকে 24 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে এবং তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় -6 ডিগ্রি সেলসিয়াসে। গাছ ভেঙে পড়া ও বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কাও করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া সব সড়ক, মহাসড়ক ও সেতু বন্ধ থাকবে এবং স্কুলও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক মেয়র জোহরান মামদানি। এর মধ্যে রবিবার যুক্তরাষ্ট্র জুড়ে 3,500-এর বেশি ফ্লাইট বাতিল হয়। ক্ষয়ক্ষতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড সদস্য। পরমাণু ইস্যুতে মধ্যপ্রাচ্যে রণতরী আর যুদ্ধবিমান মোতায়েনের পর এবার জর্ডান ও সৌদি আরবের ঘাঁটিতেও যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে বর্তমানে অন্তত 66টি বিমান রয়েছে। এর মধ্যে 18টি F-35 যুদ্ধবিমান, 17টি F-15 এবং 8টি A-10 বিমান রয়েছে। ট্র্যাকার ব্যবহার করে এসব বিমানের তথ্য বের করে আনা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ইরানকে আবারও সতর্ক করে বলেছেন, চুক্তি না করলে অতীতের যে কোনো হামলাকে ছাপিয়ে যাবে এবারের হামলা। এই পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার আবারও পরমাণু আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত আলোচনায় বিষয়টি নিশ্চিত করেছে ওমান। ইরানের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে ছাড় দিতে রাজি তেহরান, তবে শান্তিপূর্ণ কাজে পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ করবে না। আয়াতুল্লাহ
আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। সে বিষয়ে স্বীকৃতি চায় তেহরান। বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর কাছে গত 1 বছরের কার্যক্রমের একটি প্রতিবেদন চেয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার ক্রীড়া ফেডারেশনগুলোর সাথে মিটিং করেছেন তিনি। সেখানে ফেডারেশনগুলোর সমস্যার কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন আমিনুল হক। ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দেশের 52টি ফেডারেশনের সাথে মিটিং করেছেন আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এই মিটিংয়ে দেশের খেলাধুলার সার্বিক উন্নয়নে ফেডারেশন কর্মকর্তাদের কথা শুনেছেন, তাদের সমস্যাগুলো সম্পর্কে জেনে নোট নিয়েছেন এবং কিছু কিছু সমস্যা সমাধানে পরামর্শও দিয়েছেন। ফেডারেশনগুলোকে গত 1 বছরের কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক আসরে অংশগ্রহণে সাফল্য ব্যর্থতা, কি কি সমস্যার মুখোমুখি তা হয়েছেন, এইসব বিষয় নিয়ে 7 দিনের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করে জমা দিতেও বলেছেন তিনি। খেলাধুলার উন্নয়নে ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে ফেডারেশনগুলোকে আর্থিকভাবে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে বিষয়টিও গুরুত্বের সাথে আলোচনা করেছেন। ক্রীড়াঙ্গন ও ফেডারেশনগুলোতে স্বচ্ছতা আনার জন্য দ্রুত নির্বাচন করার উপর গুরুত্ব দিয়েছেন আমিনুল হক। সেখানে উপজেলা থেকে শুরু করে পর্যায়ক্রমে জেলা, বিভাগ ও ফেডারেশনগুলোতে নির্বাচন করার কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। স্পোর্টসের যে নির্বাচন নিয়ে আমরা আমাদের যে জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকে এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মতামত, আলোচনা, সমালোচনা শুনেছি। তো আমাদের আজকের আলোচনার ভিতরে একটি আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা এই নির্বাচন প্রক্রিয়াটিকে একটি সুন্দর স্বচ্ছভাবে করার জন্য আমাদের সেই উপজেলা একদম রুট লেভেল থেকে আমরা শুরু করতে চাই। আমরা সেই উপজেলা থেকে নির্বাচনের মাধ্যমে আমরা জেলা পর্যায়ের নির্বাচন, আমাদের বিভাগীয় পর্যায় থেকে শুরু করে শেষ করে আমরা ফেডারেশনগুলোর আমরা নির্বাচনগুলো আনুষ্ঠানিকভাবে শেষ করতে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী। কৃষকদের হাতে দ্রুত কার্ড পৌঁছে দেওয়ার নির্দেশ। আমন্ত্রণ পেলেন চীন সফরের। নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে আশা ইউরোপীয় ইউনিয়নের। রাস্তায় মব করার জামানা শেষ। সড়ক অবরোধ করলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। চেইন অফ কমান্ড থাকবে পুলিশে। যথাসময়ে সিটি নির্বাচন জানিয়েছেন মির্জা ফখরুল। ঢাকা উত্তরে সালাম, দক্ষিণে শফিক, খুলনায় মঞ্জু সহ 6 সিটিতে প্রশাসক নিয়োগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্বে আমিনুল ইসলাম। বিচারিক প্রক্রিয়া স্বাভাবিক থাকবে প্রত্যাশা তাজুল ইসলামের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshernews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshernews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।